নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে থেকে প্রফুল্ল রায়ের লেখা কেয়া পাতার নৌকো। আজকে শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। এখনো ভালো করে সকাল হয়নি। স্টিমারের গতি হঠাৎ মন্থর হয়ে এলো। 1940-এর অক্টোবর। 12 বছরের বিনু বাংলা মাস আর সালও জানে। আশ্বিন 1347। এত ভোরে রোদ ওঠেনি। উত্তর দক্ষিণ পশ্চিম 3 দিক আবছা অন্ধকারে মলিন। তার উপর পাতলা নরম সিল্কের মতো কুয়াশা। শুধু পূব দিকটায় আলো আলো একটু আভা ফুটেছে। বাতাস বইছে উত্তর থেকে দক্ষিণে, কখনো পূবে পশ্চিমে আড়াআড়ি। শরতের বাতাস, এলোমেলো ঝিরঝিরে সুখদায়ক। তার গায়ে হিমের আমেজ মাখানো। মস্ত জলপোকার মতো স্টিমারটা এতক্ষণ যেন হাত পা ছুঁড়ে এলো পাতারে সাঁতার কাটছিল। এখন গা ভাসিয়ে দিয়েছে। গতি কমে এসেছিল। ইঞ্জিনের ধকধকানিও ক্রমশ স্তিমিত হয়ে যাচ্ছে। দুধারের বড় বড় চাকা দুটোর আগের মতো গর্জন করে জল কাটছে না। আলতোভাবে নদীকে ছুঁয়ে ছুঁয়ে ঘুরে যাচ্ছে। এই ভোরবেলাতেই ঝাঁকে ঝাঁকে শঙ্খচিল বেরিয়ে পড়েছে। গলায় সাদা বর্ডার দেওয়া খয়েরি রঙের পাখিগুলো স্টিমারটাকে ঘিরে সমানে চক্কর দিচ্ছে। তাদের চোখ কিন্তু জলের দিকে। মাছের রূপলি শরীর দেখতে পেলেই হয়, সঙ্গে সঙ্গে ছোঁ দিয়ে পড়ছে। মুহূর্তে বাঁকানো ঠোঁটে শিকার বেঁধিয়ে উঠে আসছে। আর বকেরা, তাদেরও ধ্যান জ্ঞান মাছেরই দিকে। জলের ধার ঘেঁষে ডেকের রেলিং ধরে দাঁড়িয়েছিল বিনু। এক পাশে তার বাবা অবনীমোহন, আর এক পাশে 2 দিদি, সুধা আর সুনীতি। মা আসেননি। এত ভোরে তার ওঠা বারণ। চিরদিনই মা অসুস্থ, রুগ্ন। ভোরের ঠান্ডা জলু হাওয়া লাগালে শরীর আরও খারাপ হবে, তাই কেবিনে শুয়ে আছেন। অবনীমোহনের বয়স 50-এর মতো। বেশ লম্বা সুপুরুষ, মোটা ফ্রেমের চশমার ভেতর বড় বড় দূরমনস্ক চোখ। এই বয়সেও গায়ের রং উজ্জ্বল। চামড়া টান টান, একটি ভাঁজও তার উপর পড়েনি। চুল উস্কো খুস্কো সাদা কালোয় মেশানো। সাদার ভাগটা কম, তবু ওই রংটা তার চেহারায় নতুন মহিমা এনে দিয়েছে। সুনীতির বয়স 21, সুধার 18। দুজনের চেহারার ছাঁচ এক রকম। ভুরু এত সুন্দর আর সরু, মনে হয় খুব যত্ন করে তুলি দিয়ে আঁকা। সুনীতি ফর্সা না, শ্যামাঙ্গী। কচি পাতার কোমল আভার মতো কি যেন তার গায়ে মাখানো। সুধার রং টকটকে। তার দিকে তাকিয়ে পাকা ধানের কথা মনে পড়ে যায়। দুজনেরই হাত পা আঙুল সবেতেই দীঘল টান। পান পাতার মতো মুখ, থাক থাক কোঁচকানো চুল, ছোট্ট কপাল আর সরু চিবুকে মনোরম একটি ভাঁজ। দুজনের চোখই টানা টানা আয়ত। সুনীতির কুচকুচে কালো মণি দুটো যেন ছায়াচ্ছন্ন সরোবর। সুধার চোখের মণি কালো নয়, নীলচে। সুনীতির দিকে তাকালেই টের পাওয়া যায় সে বয়স সচেতন। এর মধ্যেই চেহারায় গম্ভীর ভাব এনে ফেলেছে। সুধা কিন্তু একেবারে উল্টো। নিয়ত ছটফটে, চঞ্চল। গাম্ভীর্য বলে কোনো শব্দ তার 1000 মাইলের ভিতরে নেই। অকারণ ছটফটানি আর ছেলে মানুষই সব সময় তাকে ঘিরে আছে। 2 চোখে অপার বিস্ময় নিয়ে তাকিয়ে আছে বিনু। স্টিমার এখন যেখানে, সেখান থেকে নদীর তীর খুব কাছে, 1/2 মাইলের মধ্যে। গাছপালা, সবুজ বনানী, ফাঁকে ফাঁকে 2-1টা বাড়িঘর চোখে পড়ছে। অন্য পাড়টা অনেক দূরে, ধুধু দুর্বল রেখায় আঁকা জলছবির মতো অস্পষ্ট। নদীর ঠিক মাঝখানটায় ঝাপসা কুয়াশার ভিতর অসংখ্য কালো কালো বিন্দু বিচিত্র সংকেতের মতো ছড়িয়ে আছে। মা বলেছেন ওগুলো জেলে ডিঙি। সারা রাত নদীময় ঘুরে ঘুরে নাকি ইলিশ মাছ ধরে। দূর দূরান্তের ডিঙিগুলোই নয়, ছইওয়ালা অনেক নৌকো
লক্ষ্যহীনের মতো কাছাকাছি ঘোরাঘুরি করছে। স্টিমার যত আস্তেই চলুক, নদী তোলপাড় করে উঁচু উঁচু পাহাড় প্রমাণ ঢেউ উঠছে, আর নৌকোগুলো মাতালের মতো অনবরত টলছে। নদী জুড়ে আর একটা দৃশ্য চোখে পড়ছিল। চাপ চাপ ঝাঁক ঝাঁক কচুরিপানা বেগুনি ফুলের বাহার ফুটিয়ে ভেসে যাচ্ছে। বিনুরাই শুধু নয়, প্রায় সব যাত্রী রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়েছে, ফলে স্টিমারের এই দিকটা অনেকখানি কাত হয়ে গেছে। যাত্রীরা সবাই প্রায় কথা বলছিল। কে যেন গলা চড়িয়ে কাকে ডাকল, কেউ কাঁপিয়ে কাঁপিয়ে সরু করে শীষ দিচ্ছে। হঠাৎ উচ্ছ্বাসে কেউ এক কলি গেয়ে উঠল। টুকরো টুকরো কথা, শীষের আওয়াজ মিলে মিশে একাকার হয়ে মৃদু গুঞ্জনের মতো অনেকক্ষণ ধরে বিনুর কানে বেজে চলেছে। বাবা আর দিদিরাও কি যেন বলা বলি করছে, বিনু বুঝতে পারছিল না। সে শুধু তাকিয়ে আছে। অসীম বিস্ময় ছাড়া তার আশেপাশে আর কিছুই নেই এখন। নদী বলতে বিনুর অভিজ্ঞতায় কলকাতার বড় গঙ্গাই শেষ কথা। হাওড়া পুলের ওপর দাঁড়িয়ে যতবার গেরুয়া রঙের প্রবাহটি দেখেছে, ততবারই সে অবাক হয়েছে। কিন্তু এখানে এই পারাপারহীন জলরাশির দৃশ্য তাকে যেন বিহ্বল করে ফেলেছে। একসময় অবনীমোহনের ডাক শোনা গেল, বেনু। বিনু সাড়া দিল না। দু চোখ মেলে যেমন দেখছিল দেখতে লাগল। অবনীমোহন আবার ডাকলেন। নদীর দিকেই চোখ রেখে অন্যমনস্কের মতো সাড়া দিল বিনু। কি বলছ? আমরা এসে গেছি। ওই যে দেখতে পাচ্ছিস, ওটাই মনে হচ্ছে রাজদিয়ার স্টিমার ঘাট। ওখানেই আমাদের নামতে হবে। অবনীমোহন সামনের দিকে আঙুল বাড়িয়ে দিলেন। অবনীমোহনের আঙুল যেদিকে, বিনুর চোখ এবার সেই দিকে ঘুরে গেল। এখনও বেশ খানিকটা দূরে, তবু নিশ্চল জেটি, দু তিনটে গাধা বোট, লোকজনের চলাফেরায় বড় সড়ো একটা গঞ্জের আভাস পাওয়া যাচ্ছে। বিনুর ছোট্ট বুকের ভিতর শিরশিরিয়ে আনন্দের ঢেউ খেলতে লাগল। শেষ পর্যন্ত রাজদিয়ায় আসা হলো তাহলে। কত কাল ধরে মায়ের মুখে ওই জায়গাটার কথা সে শুনে আসছে। রাজদিয়ায় আসার ইচ্ছা তার অনেক দিনের। ওধার থেকে বর্দি সুনীতি বলল, এক্ষুনি স্টিমার জেটিঘাটে ভিড়বে। বাবা চলো, কেবিনে গিয়ে মালপত্র গুছিয়ে নি। অবনীমোহন বললেন, তারা কি? রাজদিয়ায় তো লাস্ট স্টেশন। ওখানে গিয়ে স্টিমারটা নিশ্চয়ই বেশ কয়েক ঘন্টা পড়ে থাকবে। ধীরে সুস্থে লটবহর গুছলেই হবে। ছোট দিদি সুধা ব্যস্ত গলায় বলল, দাদু আমাদের নিতে স্টিমার ঘাটে আসবেন তো? নিশ্চয়ই আসবেন। তোমার চিঠি দাদু পেয়েছেন? পাওয়া উচিত। আজকে কি বার? বুধবার। গেল বুধবারে জিপিওতে গিয়ে তো ডাকে দিয়েছি। রাত দিনে চিঠিটা কি আর 250-300 মাইল রাস্তা পেরুতে পারেনি? আর একটা কথা ভেবে দেখেছ? কি? আমাদের তো কাল পৌঁছবার কথা ছিল। স্টিমার চড়াই আটকে গিয়েছিল বলে তো আজ এলাম। তোমার চিঠি যদি পেয়েও থাকেন দাদু, কাল তো এসে ঘুরে গেছেন। জেটিঘাটে আর আজকে কি আসবেন? আসবেন রে, আসবেন। সুধাটা চিরদিনের ভীতু, তার খুঁতখুঁতুনি কাটল না। দাদু না এলে যে কি হবে? তুমি তো আবার কখনো আসোওনি এখানে। রাজদিয়ার রাস্তাঘাট তো কিছুই চেনো না। তোকে অত শত ভাবতে হবে না। দাদু আসবেন, দেখে নিস। আর যদি নাই বা আসেন, আমরা তো ঠিকানা জানি, খুঁজে ঠিক বার করে ফেলব। তাছাড়া আমি না চিনি, তোর মা তো চেনে। বার কয়েক তো সে এখানে এসেছে। সুধা আর কিছু বলল না। মুখ দেখে মনে হলো না খুব একটা ভরসা পেয়েছে। এদিকে স্টিমারটা জেটিঘাটের দিকে যত এগিয়ে চলেছে, যাত্রীদের ব্যস্ততা ছুটোছুটি শুরু হয়ে গেছে। আগের সেই মৃদু অস্পষ্ট গুঞ্জনটা হইচই হট্টগোলের রূপ নিয়েছে। ধূপধাপ শব্দ, বাক্স প্যান্টরা টানাটানির আওয়াজ, চেঁচামেচি, চিৎকার, নিমেষে চারদিক চকিত হয়ে উঠল।
বিনু ভাবছিল পরশুদিন এই সময়টা তারা ছিল কলকাতায় ভবানীপুরের বাড়িতে। দুপুর থেকেই মালপত্র বাঁধা ঝাঁদা গোছগাছ আরম্ভ হয়েছিল। তারপর সন্ধেবেলা শিয়ালদা গিয়ে ঢাকা মেল ধরেছে। কাল সকালে এসেছিল গোয়ালন্দ, সেখান থেকে এই স্টিমারটায় পাড়ি জমিয়েছে। কাল রাত্রিরেই তাদের রাজদিয়া পৌঁছে যাবার কথা, কিন্তু বিপদ বাঁধিয়েছিল নদীর একটা চড়া। 8-10 ঘন্টার মতো স্টিমারটাকে আটকে রেখেছিল। সে কি আজকের কথা? খুব ছোটবেলায়, যেটাকে বলা যায় চেতনার প্রত্যুষ, সেই তখন থেকেই রাজদিয়ার নাম শুনে আসছে বিনু। বিনুর জন্ম কলকাতায়। পূবে বেলেঘাটা, পশ্চিমে বড়গঙ্গা, উত্তরে বাগবাজার আর দক্ষিণে টালিগঞ্জ। কলকাতার 4 সীমার ভেতর এত মজা, এত চমক, এত ঘটনার মেলা সাজানো যে যুগ যুগান্ত কাটিয়ে দেওয়া যায়। কিন্তু অবনীমোহন মানুষটা স্বভাব যাযাবর। কোথাও যদি 2 দিন পা পেতে বসেন, হাতে কটা দিন ফালতু এসে গেল তো সংসার তুলে নিয়ে পাড়ি দিলেন রাজপুতানায় কি সৌরাষ্ট্রে, মগধে অথবা কৌশলে। 12 বছরের ছোট্ট জীবনে বিনু অনেক দেশ দেখেছে। ছোটনাগপুরের বনভূমি, দার্জিলিং পাহাড়, কাশীর গঙ্গার ঘাট, প্রয়াগে কুম্ভমেলা, অজন্তার গুহায় গুহায় চমৎকার চমৎকার সব শিল্প এবং আরও কত কি। কিন্তু এত কাছের রাজদিয়াটাই শুধু দেখা হয়নি। অথচ কত আগেই না তারা এখানে আসতে পারত। পুজোর সময়টা প্রতি বছর কলকাতায় দাদুর চিঠি যায়। তার ইচ্ছা একবার অন্তত বিনুরা রাজদিয়ায় বেড়াতে আসুক। চিঠি এলেই মা বলতেন, চলো না একবার ওখানে ঘুরে আসি, ফি বছর যেতে লিখছেন। বাবা বলতেন, এই বছরটা থাক, গিরিডিতে একটা বাড়ি ঠিক করে ফেলেছি, আসছেবার না হয় যাওয়া যাবে রাজদিয়া। মায়ের ইচ্ছা অনিচ্ছা এত ক্ষীণ যে বাবার ওপর দাগ কাটতে পারত না। দ্বিতীয়বার তিনি আর এই ব্যাপারে অনুরোধ করতেন না। প্রতি বছর মায়ের রাজদিয়ামুখী মনটাকে অবনীমোহন একরকম জোর করে অমরকণ্টকে, নৈনিতালে কিংবা মধুপুরের দিকে ফিরিয়ে দিতেন। এবার কি খেয়াল হয়েছে, টিকিট কেটে ঘর সংসার তুলে নিয়ে ঢাকা মেলে গিয়ে উঠেছেন। বাবা হয়তো ভেবে থাকবেন, বৃদ্ধ মানুষটি বারবার অনুরোধ করছেন, অথচ একবারও যাওয়া হচ্ছে না, এটা উচিত নয়। অনুচিত তো বটেই, অন্যায়ও। বিনু শুনেছে দাদুর সঙ্গে সম্পর্কটা খুব কাছের নয়। মায়ের কীরকম মামা হন, কিন্তু কে বলবে তিনি আপনজন নন। 12 বছরের বিনু ক্লাস 7-এ পড়ে। অনেক কিছুই সে বুঝতে পারে। তার অনুভবের সীমা বহু দূর বিস্তৃত। দাদুর চিঠি সে পড়েছে, সেগুলোতে যে আন্তরিকতা, যে স্নেহপূর্ণ মাধুর্যের সুরটি থাকে, বিনুকে তা অভিভূত করেছে। কোনোদিন দাদুকে দেখেনি বিনু, তবু মনে হয়েছে তার মতো মমতাময় মধুর মানুষ জগতে খুব বেশি নেই। রাজদিয়া বারবার তাকে গোপনে হাতছানি দিয়ে গেছে। দেখতে দেখতে রোদ উঠে গেল। সূর্যটা কোথায় লুকিয়েছিল জলের তলার কোনো অজানা রহস্যময় দেশ থেকে যেন হঠাৎ লাফ দিয়ে বেরিয়ে এসেছে। নরম সাদা রেশমের মতো যে কুয়াশার চাদরটা আকাশ এবং নদীকে আবছাভাবে ঢেকে রেখেছিল, এখন আর তা নেই। নদী জুড়ে কত যে ঢেউ, সোনার টোপর মাথায় দিয়ে তারা টলমল করে চলেছে। আকাশটা এতক্ষণে স্পষ্ট হয়েছে। আশ্বিনের অগাধ অসীম নীলাকাশ। নীলাকাশ কি আগে আর দেখেনি বিনু? কলকাতার আকাশ অবশ্য 12 মাস ধুলোয় ঢাকা, ধোঁয়ায় মাখা। কিন্তু বাবার সঙ্গে যখন বাইরে বেড়াতে গেছে, নির্মল আকাশ কতবার তার চোখে পড়েছে। শিলং পাহাড়ের মাথায় যে আকাশ, লক্ষ্মণ ঝোলায় যে আকাশ, কিংবা চিরিমিরিতে যে আকাশ, সবই তো মনোরম। কিন্তু এখানকার মতো আগে আর কখনো দেখেনি বিনু। আকাশ যে এত উজ্জ্বল, এত ঝকঝকে, নীলকান্ত মণির মতো এত দীপ্তিময় হতে পারে কে জানত। তার গায়ে থোকা থোকা ভারহীন সাদা মেঘ জমে আছে।
শরৎকালটা যেন তার সবটুকু বিস্ময় নিয়ে বিনুর সামনে এসে দাঁড়িয়েছে। বিশাল রাজহাঁসের মতো দুলতে দুলতে গম্ভীর বাঁশি বাজিয়ে স্টিমারটা একসময় জেটিঘাটে গিয়ে ভিড়ল। সঙ্গে সঙ্গে নোয়াখালী জেলার মাল্লারা বিচিত্র সুর করে মোটা মোটা কাছি ছুঁড়ে দিতে থাকে। জেটিতে আর একদর মাল্লা তৈরি ছিল। কাছি লুফে মুহূর্তে লোহার থামে পেঁচিয়ে পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। বাঁধা ছাদা হলে খালাসিরা কাঠের ভারী গ্যাংওয়ে ফেলে জেটির সঙ্গে স্টিমারটাকে জুড়ে দিল। জেটিঘাটে অনেক মানুষ গাদাগাদি করে উদ্গ্রীব দাঁড়িয়ে আছে। সবার চোখ এই দিকে। এই স্টিমারে যারা এলো খুব সম্ভব তাদের নিতে এসেছে ওরা। স্টিমারটা জেটিতে ভিড়বার আগে থেকেই চাঞ্চল্য শুরু হয়েছিল। এখন সেটা তুমুল হয়ে উঠেছে। রেলিংয়ের কাছে যে ভিড়টা ছিল দ্রুত পাতলা হয়ে গেছে, কেবিনে আর বাঙ্কে ছড়িয়ে পড়েছে। ওদিকে জেটি থেকে একদল হিন্দুস্থানি কুলি বর্গির মতো হানা দিয়েছে। একটু পর কুলিদের মাথায় মালপত্র চাপিয়ে যাত্রী মিছিল গ্যাংওয়ে বেয়ে জেটির দিকে নামতে লাগল। বিনুরা কিন্তু এখনও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছাকাছি আসতেই পাড়টা পরিষ্কার দেখা গেল। জেটি ঘাটের ডান দিকে নৌকা ঘাট। ছইওয়ালা প্রকাণ্ড প্রকাণ্ড কত যে নৌকো লগি পুঁতে সারি সারি দাঁড়িয়ে রয়েছে। একসঙ্গে এত নৌকো আর এত বড় বড় নৌকো আগে কখনো দেখেনি বিনু। ওপরে উঁচু বাঁধের মতো রাস্তায় চেরা বাঁশের বেড়া আর টিনের চালের অগুন্তি দোকান। কিসের দোকান বোঝা যাচ্ছে না। লোকজন, কদাচিৎ দু একটা সাইকেল চোখে পড়ছে। সুধা অস্থির হয়ে উঠল। সবাই নেমে গেল বাবা, আমরা স্টিমারে পড়ে থাকবো নাকি? চাইলেও থাকতে দেবে না রে। একটু দাঁড়া, হুড়োহুড়িটা কমুক, তারপর নামবো। স্টিমার ফাঁকা হয়ে এলে বিনুদের নিয়ে কেবিনে ফিরলেন অবনীমোহন। সুরমা নিজের বিছানায় বসে আছেন, চোখ দুটো জানালার বাইরে ফেরানো। কখন তার ঘুম ভেঙেছে টের পাওয়া যায়নি। সুরমা সুধা, সুনীতি আর বিনুর মা। বয়স 40-42, একাধ বছর বেশিও হতে পারে। তিনি যে সুধা সুনীতির মা তা বলে দিতে হয় না। পান পাতার মতো অবিকল সেই মুখ, সেই রকম টানা টানা চোখ, থাক থাক কোঁচকানো চুল, সরু চিবুকে তেমনই ভাঁজ। নিজের চেহারার, নিজের সুষমার সবটুকুই অকাতরে তিনি মেয়েদের দিয়ে দিয়েছেন। আলাদা করে কিছুই রাখেননি। একটা জিনিসই শুধু তার নেই, যা সুধা সুনীতির আছে, সেটা স্বাস্থ্য। জ্ঞান হবার পর থেকে মাকে কোনোদিন সম্পূর্ণ সুস্থ দেখেনি বিনু। সারাদিনই প্রায় শুয়ে থাকেন। হাঁটাহাঁটি, সংসারের কাজকর্ম সব বারণ। কথা বলতে কষ্ট হয়। একটু আধটু যাও বলেন তা ফিসফিসিয়ে আধফোটা গলায়। গায়ে মাংস নেই, হাত পা আর কণ্ঠার হাড় বেরিয়ে পড়েছে। রোগা দুর্বল শরীরে রেখাময় শিথিল চামড়া। গায়ের রং একসময় ছিল পাকা সোনা, এখন মোমের মতো ফ্যাকাশে। চোখের কোলে রক্তের লেশ নেই, কাগজের মতো তা সাদা। দৃষ্টি কেমন যেন ক্লান্ত, দীপ্তিহীন। তাকিয়ে থাকতেও তার বুঝি কষ্ট হয়। সুরমাকে ঘিরে জীবনের এতটুকু লাবণ্য আর ঝলমল করে না। তার সব আলো, সব আভা নিবে গেছে। বিনু শুনেছে তার জন্মের 1 বছর পর একটা ভাই হয়েছিল। 2 মাসের বেশি সে বাঁচেনি। নিজেও মরেছে, মাকেও মেরে রেখে গেছে। অনেক দিন ভুগবার জন্যই বোধহয় মায়ের ওপর গাঢ় মলিন ছায়া অনর। স্ত্রীকে ভালো করে দেখে নিয়ে অবনীমোহন বললেন, এ কি? কি বলছো? মুখ ঠুক ধুয়েছ দেখছি, জল কোথায় পেলে? কেবিনে জলের ব্যবস্থা নেই, তার জন্য অনেকটা ঘুরে ইঞ্জিন ঘরের কাছে যেতে হয়। সুরমা জানালেন সেখান থেকেই হাত মুখ ধুয়ে এসেছেন। একা একা অতটা রাস্তা তোমার যাওয়া একদম উচিত হয়নি। দুর্বল শরীর, পড়ে টরে গেলে একটা কাণ্ড হতো। আজ আমার শরীর খুব ভালো লাগছে। জানো, এতখানি গেছি, এতখানি এসেছি, একটুও হাঁপায়নি কিন্তু। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। যাক,
পা দিতে না দিতেই রাজদিয়া টনিকের মতো কাজ শুরু করে দিয়েছে। তোমার স্বাস্থ্য ফেরাবার জন্য কত জায়গায় তোমায় নিয়ে গেছি, কিছুই কাজ হয়নি। রাজদিয়া যদি তোমাকে আগের মতো সুস্থ করে দেয়, বুঝবো এমন জায়গা আর পৃথিবীতে নেই। সুরমা বোধহয় অবনীমোহনের কথা শুনতে পেলেন না। আপন মনে বললেন, কতকাল পরে এখানে এলাম, কি যে ভালো লাগছে। তার ছায়াছন্ন ক্লান্ত চোখে একটুখানি আলো যেন ফুটি ফুটি করছে। ধীরে সুস্থে জিনিসপত্র গুছিয়ে দুটো কুলি ঠিক করলেন অবনীমোহন। তাদের জিম্মায় সব কিছু দিয়ে স্ত্রীর দিকে ফিরলেন। অনেকখানি যেতে হবে, তোমার হাত ধরে নিয়ে যাই? না না, হাত ধরতে হবে না, আমি এমনি যেতে পারবো। ঠিক পারবে তো? হ্যাঁ গো হ্যাঁ, পারবো। আগে আগে সুরমা চললেন, তারপর সুধা আর সুনীতি, একেবারে শেষে অবনীমোহন আর বিনু। একটু পর গ্যাংওয়ে পেরিয়ে সবাই জেটিতে এসে পড়ল। জেটিঘাটের ভিড় এখন হালকা হয়ে গেছে। দু চারটি উৎসুক মুখ শুধু এদিকে সেদিকে ছড়ানো। বিনু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখতে লাগল। যে অল্প কটি লোক এখনও রয়েছে, তার ভেতর কোন মানুষটি দাদু বুঝতে পারা যাচ্ছে না। আদৌ তিনি এসেছেন কিনা কে জানে। বেশি দূর যেতে হলো না। জেটিঘাটের মাঝামাঝি আসতেই চোখে পড়ল একজন বৃদ্ধ উন্মুখ হয়ে প্রতিটি যাত্রীকে লক্ষ্য করছেন। তার পাশে ৮-৯ বছরের ছোট একটি মেয়ে। বুড়ো মানুষটির গায়ের রং কালো, মাঝারি চেহারা, মাথাটা বকের পাখার মতো ধপধপে, মুখময় ৩-৪ দিনের জমানো দাড়ি। এত বয়সেও মেরুদণ্ড একেবারে সোজা, দু চোখ স্নেহের রসে যেন ভাসো ভাসো। এখন অবশ্য কিছুটা উৎকণ্ঠিত। চুলের রং বদল, শরীরে কিছু ভার নামানো, আর চামড়ায় এলোমেলো আঁচড় কাটা ছাড়া সময় তেমন কিছুই করে উঠতে পারেনি। এত বয়সেও শরীর বেশ শক্তই আছে। স্বাস্থ্যের ভিত রীতিমতো মজবুত। বৃদ্ধকে ঘিরে এমন এক সরলতা মাখানো, যাতে মনে হয় তার বয়স্ক দেহের ভিতর চিরকালের এক শিশুর বাস। পরনে খাটো ধুতি, খদ্দরের ফতুয়া, পায়ে লাল ক্যাম্বিসের জুতো। ছোট মেয়েটির চুল কোঁকড়া কোঁকড়া, নাকটা একটু বোঁচাই হবে, ফুলো ফুলো নরম লালচে গাল, রূপোর কাজললতার মতো চোখের কালো মণি দুটো টলটল করছে। একটু নাড়া দিলেই টুপ করে ঝরে পড়বে। নীল ফ্রক, লাল জুতোয় মনে হয় মোমের পুতুলটি। সুরমা খুব আস্তে আস্তে পা ফেলছিলেন। চলতে চলতে বৃদ্ধটির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। একটুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে তার পা ছুলেন। বৃদ্ধের চোখ আলো হয়ে উঠল। তাড়াতাড়ি সুরমাকে তুলে চিবুকে হাত রেখে বললেন, আমার রমুনা? হ্যাঁ মামা। বিনু এই প্রথম জানতে পারল তার মায়ের একটা আদরের নাম আছে, রমু। বৃদ্ধ বললেন, আসতে পারলি তাহলে? কত বছর ধরে চিঠি লিখছি। কি করব বলো, কত রকম ঝামেলা। ঝামেলা তো হিল্লি দিল্লি যাস কি করে? এখানে আসতেই তোদের যত কষ্ট। অস্ফুট গলায় সুরমা কি একটা উত্তর দিলেন, কেউ শুনতে পেল না। কতকাল পর তোকে দেখলাম, সেই বিয়ের সময় দেখা। তুই তখন একেবারে ছেলে মানুষ। ক বছর বয়সে যেন বিয়ে হয়েছিল তোর? 17। সে কি আজকের কথা? তুই নিজে এসে না বললে চিনতেই পারতাম না। মুখের আদল টাদল, চেহারা তো একেবারে বদলে গেছে তোর। সুরমা হাসলেন শুধু। বৃদ্ধ আবার বললেন, স্টিমার থেকে কত লোক নেবে গেল, কিন্তু কেউ আমার কাছে দাঁড়াচ্ছে না। এত লোকের ভিড়ে কে যে আমার রুমু আমি তো বুঝতেই পারছি না। একবার তো ভাবলাম তোরা হয়তো এবারও এলি না। তা তোর চেহারার একই হাল হয়েছে? হ্যাঁ, ক বছর ধরে সমানে ভুগছি। ছোট ছেলেটা হবার পর থেকেই শরীরটা একেবারে ভেঙে গেল।
নিজেও বাঁচল না সে, আমাকেও জন্মের মতো পঙ্গু করে রেখে গেল। ইস, কি স্বাস্থ্য ছিল, আর কি দাঁড়িয়েছে, কখানা শুকনো হাড় ছাড়া কিছুই তো নেই। তা বাপু, এই যে এলে, একেবারে শরীর টরীর সারিয়ে নাও, তারপর যাবার কথা মুখে আনবে। সুরমা কিছু বললেন না। মৃদু একটু হাসি তার মুখে আবছাভাবে লেগে রইল। বিনু বুঝে ফেলেছে এই বুড়ো মানুষটি তার দাদু। চিঠি পড়ে দাদুর নামটা সে জেনেছে, হেমনাথ মিত্র। হেমনাথ হঠাৎ অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। ওই দেখো, কি ভুলো মন আমার, মেয়েকে নিয়েই মেতে আছি। অবনীমোহন কোথায়? আমার দাদা দিদি ভাইরা কই? অবনীমোহন সামনে এগিয়ে এসে প্রণাম করলেন। বেঁচে থাকো বাবা, শতায়ু হও। আপনার শরীর এখন কেমন আছে মামা বাবু? খুব ভালো। অসুখ বিসুখ আমার কাছে বড় একটা ঘেঁষে না। লাস্ট 10 ইয়ার্সে 2 বার মোটে জ্বর হয়েছিল, আর তার আগে কিছু হয়েছিল কিনা মনেই নেই। সে যাক, তোমরা কেমন আছো বলো তো? আমরা খুব খারাপ নেই, তবে আপনার ভাগ্নিকে নিয়েই একটু বিপদে পড়েছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। রাস্তায় আসতে কষ্ট টষ্ট হয়নি তো? ট্রেনে তো ভালোই এসেছিলাম, তবে ওই স্টিমার চড়ায় ঠেকে যাওয়ায় ঘন্টা কয়েক ওখানেই আটকে থাকতে হয়েছিল। কাল একবার স্টিমার ঘাটে এসেছিলাম, তো চড়ায় আটকাবার কথা শুধু শুনে গেলাম। সুজনগঞ্জের ভাটিতে বছর ধরে মস্ত চর পড়ছে, স্টিমার প্রায়ই ওখানে আটকে যায়। তা মামিমা কেমন আছেন? সুরমা এতক্ষণ চুপ করেছিলেন। তার স্বভাবের রং মৃদু। খুব আস্তে আস্তে আধ ফোঁটা আধ বোঝা গলায় কথা বলেন। নিজের দুর্বল শরীর, ক্ষীণ জীবনের শক্তি সব ভুলে গিয়ে এখন প্রায় চেঁচামেচি শুরু করলেন। তাই তো, মামিমাকে তো দেখতে পাচ্ছি না। স্টিমার ঘাটে এলো না যে? শরীর খারাপ হয়নি তো? না না, ভালোই আছে। তোরা আসবি তো, তাই ভোরবেলায় উঠেই রান্না বান্না নিয়ে মেতেছে। এ কি অবনী, আগে তোমার চুলের ভেতরেই পাকতে শুরু করেছে? হ্যাঁ, এটা কি রকম হলো? আগে 50 বছর তো প্রায় পেরুতে চললাম। হুম, যত বয়সেই হোক, বাপ খুড়ো মামা জ্যাঠা গুরুজনেরা বেঁচে থাকতে ছেলে মেয়েদের চুল পাকতে নেই। অবনীমোহন হেসে উঠলেন, সঙ্গে অন্যরাও। হেমনাথ কি বলতে যাচ্ছিলেন তার আগে সুরমা বলে উঠল, মামা, তুমি কিন্তু মেয়ে জামাই পেয়ে সব ভুলে গেছো। তোমার দাদা আর এই দিদি ভাইরা। আরে তাই তো, কোথায় ওরা, কোথায়? সুধা আর সুনীতি এগিয়ে এসে একই সঙ্গে প্রণাম করল। পায়ের কাছ থেকে উঠে দাঁড়াতেই আঙুলের ডগায় দুজনের মুখ তুলে ধরে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখলেন হেমনাথ। মুগ্ধ গলায় বললেন, বাহ বাহ, তুমি নিশ্চয়ই সুধা দিদি, আর তুমি সুনীতি দিদি। হেমনাথ ঠিকই চিনতে পেরেছেন। 22-24 বছর দেখা সাক্ষাৎ ছিল না, তবে চিঠিপত্রে ভাগ্নির সঙ্গে যোগাযোগ ছিল। নিজের সন্তানদের কে কীরকম দেখতে হয়েছে, কার স্বভাব কেমন, পড়াশোনায় কে ভালো কে মন্দ, সব কথা মামাকে জানানো চাই সুরমার। সুধা বলল, হ্যাঁ আমি সুধা। সুনীতি বলল, আমি সুনীতি, কিন্তু আপনি চিনলেন কেমন করে? সে একটা মন্তর আছে, তাই দিয়েই চিনে ফেলেছি। তোমরা এসেছো, এর চাইতে আনন্দের আর কিছু নেই। কিন্তু দিদি ভাইরা, তোমরা যে একটা মুশকিলে ফেলে দিলে। কি মুশকিল দাদু? তোমরা হলে 2 জন আর ঘরে আছেন 1 জন। এই 3 জনের ভিতরে এখন কাকে যে পাটরানি করি, শেষ পর্যন্ত একটা গৃহযুদ্ধ না বেঁধে যায়। সুনীতি কিছু বলল না, মুখ টিপে হাসতে লাগলো। সুধা কিন্তু জহংকার দিয়ে উঠল, বুড়ো থুত্থুরে, আবদার কত! আপনার পাটরানি হতে আমার বইই গেছে। বুড়ো বলে দাগা দিলে ভাই? কলকল করে সুধা কি একটা বলতে যাচ্ছিল, সেই সময় ভিড় ঠেলে বিনু হেমনাথের পা ছুঁল। চকিতে হেমনাথ বললেন, কে রে,
এই কে রে? পরক্ষণে চওড়া বিশাল একখানা বুকের ভিতর ধরা পড়ে গেল বিনু। ও তোমার দাদা ভাই মামা, সবার সঙ্গে কথা বলছো, গল্প করছো, ওর দিকে তো একবারও তাকাচ্ছ না। এ কি সহ্য হয়? তাই নিজেই আলাপ টালাপ করে নিতে এগিয়ে এসেছে। হিংসের একখানা পুঁটুলি হয়েছে। ভারী অন্যায় হয়ে গেছে আমার। সবার আগেই তো দাদা ভাইয়ের সঙ্গে আলাপ করা উচিত ছিল। বুকের ভেতর থেকে বার করে এনে বিনুকে দু হাতে ওপরে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন হেমনাথ। যেভাবে হেমনাথ ঘোরাচ্ছেন ফেরাচ্ছেন, তাতে বিনুর মনে হলো এই বয়সেও মানুষটি যুবকের মতোই শক্তিমান। হেমনাথ বললেন, তা দাদা ভাইয়ের নামটা যেন কি? বিনু। বিনু গম্ভীর গলায় বলল, বিনয় কুমার বসু। ঠিক, হেলাফেলা করে ন্যাড়া বোঁচা একটা নাম বললেই হলো, তার সঙ্গে গয়না টয়নাগুলো তো জুড়ে দিতে হবে। আমার ইচ্ছে নামটা একেবারে জেনারেলিজমও বিনয় কুমার বসু হোক। কি পছন্দ তো? জেনারেলিজম শব্দটা বিনুর অজানা, তবু মনে হলো ওটার মধ্যে একটা ঠাট্টা আছে। সে লজ্জা পেয়ে গেল। দাদা ভাইকে তো বীর পুরুষের মতো দেখতে। বাঘ মারতে পারো? বাঘ? জানো দাদু, সেবার ছোটনাগপুরে খরগোশ দেখেও অজ্ঞান হয়ে গিয়েছিল। বিনু উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু সুধা হঠাৎ চেঁচিয়ে উঠল। ছোটদিটা চিরকালের বিভীষণ। ঠিক সময়টিতে শত্রুতা করবার জন্য সে যেন ওত পেতেই আছে। বিনুর ইচ্ছা হলো সুধার বেনি ধরে কষে টান লাগিয়ে দেয়, কিন্তু সব দিক বিবেচনা করে সদ ইচ্ছাটাকে এই মুহূর্তে কাজে লাগানো গেল না। পারলে অবশ্য সুধাকে ভস্মই করে ফেলত। কটমট করে একবার তাকিয়ে আপাতত বিনুকে নীরব থাকতে হলো। তা কোন ক্লাসে পড়ো তুমি? বিনু বলতে যাচ্ছিল, তার আগেই মনে হলো প্যান্ট ধরে কে একটা টানছে। টানটা অনেকক্ষণ ধরে অবশ্য টের পাওয়া যাচ্ছিল, বিনু খেয়াল করেনি। তলার দিকে তাকাতেই দেখা গেল সেই মেয়েটা, কোঁকড়া কোঁকড়া যার চুল, লালচে ফুলো ফুলো গাল, রূপোর কাজললতার মতো চোখ, ছোট মুঠিতে শরীরের সবটুকু শক্তি দিয়ে তার প্যান্টের নিচের দিকটা ধরে আছে। চোখাচোখি হতেই মেয়েটা আরও জোরে টান লাগালো, ফিসফিসিয়ে বলল, নামো নামো বলছি। হেমনাথ বোধহয় লক্ষ্য করেছিলেন, গলার স্বরে লম্বা টান দিয়ে বললেন, ও রে হিংসুটে, দাদাকে নামতে বলা হচ্ছে। ওকে নামিয়ে দাও, শিগগিরই নামিয়ে দাও। কেন? কেন নামাবো? বিনুর প্যান্ট ধরে মেয়েটা টানছিলই, বলল, আমি তোমার কোলে উঠব। দুষ্টু বদমাস মেয়ে, আমার কোলটা একেবারে মৌরসি পাট্টা করে নিয়েছে। মেয়েটা কি বুঝলো সেই জানে, কিন্তু জোরে জোরে চুল ঝাঁকিয়ে সমানে বলতে লাগলো, নামিয়ে দাও নামিয়ে দাও। সুধা, সুনীতি, সুরমা, অবনীমোহন সবাই সকৌতুকে দেখছিলেন। সুরমা বললেন, মেয়েটা কে গো মামা? এতক্ষণ তো খেয়াল করিনি। একেবারে জাপানি পুতুল, আর কেমন পুটুর পুটুর করে কথা বলছে দেখো। ওর নাম ঝিনুক। এই তোর ভবতোষকে মনে আছে? কোন ভবতোষ? ওই যে লাহিড়ি বাড়ির ভবতোষ, রাজেন লাহিড়ির ছেলে। চোখ কুঁচকে ভাবতে চেষ্টা করলেন সুরমা। স্মৃতির ঝাঁপি খুলতে পারলেন কিনা বোঝা গেল না। অনিশ্চিতভাবে বললেন, নামটা চেনা চেনা লাগছে, কিন্তু মুখটা মনে করতে পারছি না। কতকাল আগে রাজদিয়াতে এসেছিলাম, সে কি আজকের কথা? এই ঝিনুক ভবতোষের মেয়ে। এসো ঝিনুক, আমার কাছে এসো তো। তোমার কাছে যাব না, আমি দাদুর কোলে উঠব, দাদুর কোলে উঠব। এই মনোরম ছেলে মানুষের খেলাটা আরও কিছুক্ষণ হয়তো চলতো, কিন্তু তার আগেই হিন্দুস্থানি কুলিরা চেঁচিয়ে উঠল, চালিয়ে বাবুজি, বহুত দের হো যাতা। সুরমারা হেমনাথকে দেখে দাঁড়িয়ে যেতেই কুলিরাও দাঁড়িয়ে পড়েছিল। এখন তারা অস্থির হয়ে উঠেছে। হেমনাথ যেন এতক্ষণে স্থান কাল সম্বন্ধে সচেতন হয়ে উঠলেন। ওই দেখো, জেটি ঘাটে দাঁড়িয়ে এই গল্প জুড়ে দিয়েছি আমরা, চলো চলো। আস্তে আস্তে তিনি বিনুকে নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই কাণ্ডটা ঘটল।
ঝিনুক লাফ দিয়ে তার কোলটি দখল করে বসল। তারপর বিজয়িনীর মতো সগর্বে বিনুর দিকে তাকালো। বিনুর ইচ্ছা হলো পা ধরে টেনে মেয়েটিকে নামিয়ে দেয়। অস্পষ্টভাবে মনে হলো দাদুকে খুব সহজে দখল করা যাবে না। ঝিনুককে কোলে নিয়েই চলতে শুরু করলেন হেমনাথ। বিরক্ত গলায় বললেন, তোকে নিয়ে আর পারি না বাবা। হেমনাথের বিরক্তি যে স্নেহেরই আর এক নাম তা বলে দিতে হয় না। হেমনাথ আগে আগে চলেছেন, সুরমারা তার পিছু পিছু এগুতে লাগলেন। যেতে যেতে হেমনাথ পিছনে ফিরলেন, আলতো গলায় ডাকলেন, রমু। কি বলছো মামা? এই ঝিনুকটা বুঝলি, বড় দুঃখী রে, বড় দুঃখী। দুঃখী? কেন? পরে বলবো, এসেছিস যখন সবই তো জানতে পারবি। সুরমা আর কিছু জিজ্ঞাসা করলেন না। 12 বছরের বিনু দুঃখী শব্দটা জানে। চকিতে সে একবার ঝিনুককে দেখে নিল। স্টিমার ঘাটের বাইরে আসতেই বিনুরা দেখতে পেল উঁচু রাস্তার ওপর পর পর দুখানা ফিটন দাঁড়িয়ে। একটা গাড়ি বেশ নতুন ঝকঝকে, আর যে ঘোড়াটা তাকে টানে সেটাও চমৎকার, স্বাস্থ্যে আর লাবণ্যে ঝলমল করছে। ঘাড়ের কাছে কেশরগুলো সগর্বে ফুলে আছে। সারা গা বাদামি রঙের চকচকে চিকন লোমে ঢাকা, দেহ মসৃণ, মনে হয় তেল গড়িয়ে পড়বে। ঘোড়াটা এত চঞ্চল আর সজীব যে এক মুহূর্ত স্থির হয়ে নেই, সমানে পা ঠুকে যাচ্ছে। অন্য গাড়িটা অনেক দিনের পুরনো। ছাদ, কোচওয়ানের বসবার জায়গা, রেকাব প্রায় সবই ভেঙে চুরে গেছে। গাড়ির মতো তার বাহনটিরও দশা খুবই করুণ। কোমর নেই বললেই চলে। লোম উঠে উঠে কত জায়গায় যে চামড়া বেরিয়ে পড়েছে, পাঁজরার হাড় একটা একটা করে গুনে নেওয়া যায়। ঘোড়াটা এত বয়স্ক, নির্জীব আর অবসন্ন যে দাঁড়িয়ে থাকতেও তার বড়ই কষ্ট। দুখানা গাড়িরই চালকের সিটে লোক বসে আছে। নতুন গাড়ির কোচওয়ানটি যুবক, ছিমছাম চেহারা, চুলের ছাঁট এবং লুঙ্গির নকশা বেশ বাহারি। দ্বিতীয় গাড়িটার জীর্ণতার সঙ্গে মিলিয়ে তার কোচওয়ানও বেশ বুড়ো, রুগ্ন। পরনে নোংরা লুঙ্গি, চিটচিটে গেঞ্জি, কাঁধে ময়লা গামছা। হেমনাথ বললেন, মালপত্র সব গাড়িতে তুলে দে। খুলিরা সিটের ওপরেই দুমদাম বাক্স প্যাঁটরা ফেলে ভাড়া মিটিয়ে নিয়ে জেটি ঘাটের দিকে ছুটল। হেমনাথ বললেন, ব্যাটারা কেমন ছড়িয়ে রেখে গেল দেখো, লোকে বসে কোথায় এখন? কোল থেকে ঝিনুককে নামিয়ে টানাটানি করে মালপত্র কোচকাজ করতে লাগলেন। অবনীমোহনও তার সঙ্গে হাত লাগালেন। বাক্স টাক্স সাজিয়ে রাখতে রাখতে হেমনাথ বললেন, হিরণটাকে স্টিমার ঘাটে আসতে বলেছিলাম, সে এলে এইসব তার ঘাড়েই চাপানো যেত। বাবু বোধহয় আসার কথা ভুলেই গেছে। সুরমা বললেন, এই হিরণ কে গো মামা? দত্তবাড়ির দারিক দত্তর নাতি। সুরমা আর কিছু জিজ্ঞাসা করলেন না। দারিক দত্তর নাতিকে চিনতে পারলেন কিনা বোঝা গেল না। লটবহর সাজানো হলে হেমনাথ বললেন, এইবার সবাই উঠে পড়ো সবাই। নতুন গাড়িটা বেশ বড় সড়ো, ভিতরে অনেক জায়গা। সুরমা, বিনু, অবনীমোহন, ঝিনুক আর হেমনাথ সেটায় উঠলেন। সুধা আর সুনীতি অন্যটায়। গাড়িতে উঠবার পর ঝিনুক হেমনাথের কোলে বসল। তাকে নামানোর চেষ্টা করেও পারলেন না হেমনাথ। তার ভাগ খুব সহজে বিনা যুদ্ধে আর কাউকে ঝিনুক দেবে এমন মনে হয় না। ফিটন চলতে শুরু করেছিল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে হেমনাথ চেঁচিয়ে বললেন, এই বাজারের কাছে গাড়িটা একটু থামাস তো রসুল। আচ্ছা বড় কর্তা। ওপার থেকে পূর্ববঙ্গীয় টানে কোচওয়ানের গলা ভেসে এলো। স্টিমার থেকে বিনুর চোখে পড়েছিল নদীর ধারটা বাঁধের মতো উঁচু। তার উপর দিয়ে খোয়া বিছানো রাস্তা সোজা ওপরে চলে গেছে। ফিটন দুটো সেই রাস্তা ধরে এখন ছুটছে। খানিক যাবার পর সুরমার গলা শোনা গেল। আস্তে করে তিনি ডাকলেন, মামা। কি বলছিস রমু? বিয়ের আগে আমি যখন রাজদিয়া এসেছিলাম তখন তো তোমার ফিটন ছিল না? না। কবে কিনেছ? এই পা দুটো থাকতে ফিটন কিনতে যাব কোন দুঃখে? তোর নিশ্চয়ই মনে আছে আমি চিরকালের পদাতিক।
এখনো দিনে 5-7 মাইল না হাঁটলে পেটের ভাত আমার হজম হয় না। মনে থাকবে না? খুব আছে। গাড়ি ঘোড়া চড়া তোমার তো ধাতেই নেই। যদ্দূর জানি রাজদিয়াতে ভাড়ার গাড়ি পাওয়া যায় না। তবে এই ফিটন দুটো, এই দুটো আমার নয় রে, একটা ঝিনুকদের আর একটা লালমোহনের। তোরা আসবি বলে ওদের কাছ থেকে চেয়ে এনেছি। লালমোহন? হ্যাঁ রে। কোন লালমোহন বলো তো? তুই কি চিনবি? ওর আসল নাম তো লালমোহন নয়, ডেভিড লারমোর। এই দেশের লোক লারমোর উচ্চারণ করতে পারে না বলে লালমোহন। ও আমার অনেক কালের বন্ধু। চিনব না বলো কি? কি চমৎকার মানুষ লালমোহন মামা। বিয়ের আগে তোমার কাছে এসে কিছুদিন থেকে গেছি, তখন তো আলাপ হয়েছিল। একবার আলাপ হলে ওকে কি কেউ ভুলতে পারে? সব সময় হাসি মুখ, কথা থেকে চাউনি থেকে স্নেহ যেন ঝরে পড়ছে। তা উনি উনি রাজদিয়াতে আছেন? আছে বই কি। 25 বছর বয়সে আয়ারল্যান্ড থেকে এসেছিল, এখন ওর বয়স 65। 40 বছর তো ইস্ট বেঙ্গলেই কাটিয়ে দিল। এর ভেতর একবারও দেশে যায়নি। এই দেশকে বোধহয় নিজের দেশই মনে করে নিয়েছেন। অবনীমোহন হঠাৎ বলে উঠলেন। হেমনাথ বললেন, ঠিক বলেছ। জন্মভূমির কথা ও একরকম ভুলেই গেছে। সেখানে আত্মীয় স্বজন কেউ আছে কি না লারমোর তা বলতেও পারবে না। যৌবনে খ্রিশ্চানিটি প্রিচ করতে বাংলাদেশের এই প্রান্তে এসেছিল। কর্মভূমি এখন ওর স্বদেশ। আয়ারল্যান্ডের চাইতেও ইস্ট বেঙ্গল ওর কাছে অনেক বেশি আপন। আমার কথা কি লালমোহন মামার মনে আছে? খুব আছে। তোর কথা তো বলে, আসবি শুনে তো নেচে উঠেছিল। তা স্টিমার ঘাটে উনি এলেন না তো? সুজনগঞ্জে আজ হাট আছে, ভোরবেলা উঠেই সেখানে চলে গেছে। দেখিস রাত্রিরে ফিরেই ছুটে আসবে। সুরমা কি বলতে যাচ্ছিলেন, ফিটনটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। ওপর থেকে রসুল বলল, বাজার আইসা গেছে বড় কর্তা। তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। গাড়ির দরজা খুলে তিনি নেমে গেলেন। ঝিনুক সঙ্গ ছাড়েনি। কোলে ঝুলতে ঝুলতে সেও গেল। জানালা দিয়ে বিনু দেখতে পেল চেরা বাঁশ আর হোগলায় ছাওয়া সেই দোকানগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। স্টিমার থেকে বোঝা যায়নি, কাছে আসতে টের পাওয়া গেল ওগুলো আসলে মিষ্টির দোকান। কাচের আলমারির ভিতর বড় বড় গামলা ভর্তি রসগোল্লা আর প্রকাণ্ড পেতলের থালায় মাখা সন্দেশ স্তূপাকার হয়ে আছে। কয়েকটা দোকানে হলুদ রঙের অসংখ্য কলার ছড়া ঝুলছে। একটু পর মস্ত মাটির হাঁড়ি আর কলার ছড়া হাতে ঝুলিয়ে হেমনাথ ফিরে এলেন। হাঁড়িটার মুখ কলাপাতা দিয়ে বাঁধা। নিজের জায়গায় বসতে বসতে বললেন, আমাদের রাজদিয়া রসগোল্লার জন্য কিন্তু ফেমাস। এই দাদা ভাই আর দিদি ভাইদের জন্য নিয়ে এলাম। কীরকম দর এখানে? 6 আনা সের। মোটে? বছর খানেক আগেও 3 আনা 14 পয়সা ছিল, এখন তো দাম বেড়ে গেছে। 6 আনা রসগোল্লার সের? বাবা, এখানে না এলে এত সস্তা কল্পনাও করতে পারতাম না। একেই সস্তা বলছো? ফার্স্ট গ্রেট ওয়ারের আগে এই রাজদিয়ার বাজারে 3 পয়সা সের রসগোল্লা কিনেছি। দেখতে দেখতে বছরে তার দাম 6 আনায় উঠেছে। আর একটা লড়াই ভালো করে বাঁধলে দাম যে কোথায় চড়বে কে জানে। তা ভালো কথা, ইউরোপে তো যুদ্ধ বেঁধেছে, কাগজে তার খবর পড়ছি। এদেশেও নাকি ছড়িয়ে পড়তে পারে। অবনীমোহন কিছু বললেন না। একটুক্ষণ চুপ করে থেকে উৎসুক স্বরে হেমনাথ ডাকলেন, আচ্ছা অবনী। আগে? আমরা তো পৃথিবীর শেষ মাথায় পড়ে আছি। বাইরের কোনো খবর এখানে এসে পৌঁছতে যুগ কেটে যায়।
তা তোমরা তো খাস কলকাতায় থাকো, ওখানে যুদ্ধের হাওয়া টাওয়া কীরকম দেখে এলে? এখনও তেমন কিছু নয়। তবু হিটলার ওয়ার ডিক্লেয়ার করেছে, গোলমাল চলছে, তবে সেই সব ইউরোপে। আমার মনে হয় এটা সাময়িক, টেনশন খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। এটা 1940-এর অক্টোবর। 1 বছর আগেই যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ইউরোপের বাতাসে এখন বারুদের গন্ধ। ট্যাঙ্ক আর অ্যান্টি এয়ারক্রাফটের শব্দে আকাশ চৌচির হয়ে যাচ্ছে। সংশয়ে, উত্তেজনায়, মত্ততায় সুদূর সেই মহাদেশ ঢেউয়ের দোলায় দুলছে। আর 1940-এর বাংলাদেশ এত স্নিগ্ধ, এত নিরুদ্বেগ যে মনেই হয় না ইউরোপ মাত্র কয়েক হাজার মাইল দূরে, আর সেটিকে ঘিরে একখানা আগুনের চাকা ঘুরে চলেছে। ইউরোপ বুঝি এই গ্রহের অংশ নয়, সৌরলোকের বাইরে কোনো অজানা অনাবিষ্কৃত দেশ। বাংলাদেশের অগাধ শান্তি আর নিশ্চিন্ত জীবন যুদ্ধের আঁচে ঝলসে যাবে এমন সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। অন্যমনস্কের মতো হেমনাথ বললেন, আমার কিন্তু তা মনে হয় না অবনী। আপনার কি মনে হয়? আমার মনে হয় এই লড়াই চলবে বহুদিন। অনেক লোক মরবে আর নানা দেশ তছনছ হয়ে যাবে। তুমি হয়তো ভাবতে পারো আমার এই রকম ধারণা কেন হলো। আগে হ্যাঁ। কেন জানো? ওই জার্মান জাতটার জন্য। এমন আত্মাভিমানী জাত দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ। মর্যাদাবোধ তার অত্যন্ত প্রখর। ফার্স্ট গ্রেট ওয়ারের গ্লানি তো সে ভোলেনি। প্রতিহিংসা না মেটা পর্যন্ত ওই জার্মানরা থামবে বলে তো মনে হয় না। অবনীমোহন চুপ করে রইলেন। মুখ দেখে মনে হলো হেমনাথের ব্যাখ্যা তার মনোপুত হয়নি। এই সময় কলার ছড়াটার দিকে আঙুল বাড়িয়ে সুরমা হঠাৎ উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বাহ, ভারী চমৎকার তো! সেইবার যখন তোমার কাছে এসেছিলাম রোজ এই কলাই আনতে না মামা? তোর মনে আছে? আমি কিন্তু ভুলে গেছি। বারে, মনে থাকবে না? আমার স্মৃতিশক্তি খুব খারাপ নাকি? এই কলাগুলোর কি যেন নাম? অমৃত সাগর। হ্যাঁ হ্যাঁ, অমৃত সাগর। বাহ, খুব সুন্দর নাম তো। আরে নামেই শুধু নয়, গুণেও সুন্দর। যেমন মিষ্টি তেমনি স্বাদ। আর দামও বাড়েনি। 10-20 বছর ধরে 3 পয়সা হালি। বিনু জানালার বাইরে তাকিয়েছিল। গাড়িতে উঠবার পর থেকে দাদু, মা, বাবা অনবরত কথা বলছেন। হিটলার, জার্মানি, লারমোর, ইউরোপ, অমৃত সাগর, টুকরো টুকরো অনেক শব্দ অসংলগ্নভাবে কানে আসছিল। হঠাৎ মুখ ফিরিয়ে সে বলল, দাদু, হালি কাকে বলে? 1 গন্ডা জিনিসকে এখানে আমরা হালি বলি। ও। বিনু আবার জানালার বাইরে তাকালো। ফিটন চলেছে তো চলেছেই। দেখতে দেখতে হোগলা ছাওয়া সেই দোকান ঘরগুলো চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। রাস্তার একধারে ছিল সারি সারি দোকান, আর একধারে নদী। নদীটা এখনো সঙ্গে সঙ্গে চলেছে। বিনু দেখতে পেল দূরে জেটিঘাটে বিশাল রাজহাঁসের মতো তাদের সেই স্টিমারটা নিশ্চল দাঁড়িয়ে আছে। উঁচু মাস্তুলটার মাথায় একটা শঙ্খচিল চুপচাপ বসে। তাকে ঘিরে ছাই রঙের অচেনা কটা পাখি চক্কর দিচ্ছে। বিনুরা যত এগোচ্ছে স্টিমারটা ততই পেছন দিকে সরে সরে যাচ্ছে। এদিকে পূবাকাশের খাড়া পার বেয়ে সূর্যটা অনেকখানি ওপরে উঠে এসেছে। আশ্বিনের রোদ এখন বেশ ধারালো। আকাশের নীল এত ঝকমকে যে সেদিকে চোখ পেতে রাখা যায় না। স্টিমারে থাকতে যে পুঞ্জ পুঞ্জ মেঘগুলোকে এদিক ওদিক জমে থাকতে দেখা গিয়েছিল, শরতের এলোমেলো বাতাস পেঁজা তুলোর মতো তাদের দিকবিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। নিচে নদীটা সারা গায়ে সোনালি রোদের আদর মেখে টলমল করে চলছে। মুগ্ধ চোখে বিনু দেখছিল। জীবনে যত দৃশ্য সে দেখেছে
মনে মনে সেগুলোর সঙ্গে এই আকাশ আর দূরের ভারহীন মেঘদলের তুলনা করে নিচ্ছিল, কোনটা বেশি সুন্দর। এক জায়গায় এসে দেখা গেল সিধে চলতে চলতে রাস্তা হঠাৎ বাঁ দিকে ঘুরেছে। বাঁক ঘুরে ফিটন সেদিকে চলতে লাগলো। খানিক যাবার পর সঙ্গে সেই নদীটা আর নেই, গাছগাছালির ওধারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। বাঁকের মুখ পর্যন্ত রাস্তাটা ছিল খোয়ায় ঢাকা। এখন খোয়া টোয়া নেই, কৌলিন্য হারিয়ে সোজা মাটিতে নেমে গেছে। ঘোড়ার গলায় বোধহয় ঘুঁটি বাঁধা আছে, চলার তালে তালে ঠুনঠুন শব্দ হচ্ছে। নদী নেই। মাটির রাস্তায় খানিক যাবার পর দুধারে খাল পড়ল। বিনুদের সঙ্গে পাল্লা দিয়ে সে দুটো যেন ছুটছে। মধ্যঋতু এই শরতে খালগুলো কানায় কানায় ভরা, তবে স্রোত নেই। নিস্তরঙ্গ স্থির জলে কোথাও কচুরিপানা, কোথাও নলখাগড়ার বন মাথা তুলে আছে, আর আছে ছোট ছোট নৌকো। মাঝে মাঝে এক আধটা বাঁশের সাঁকো, মাছরাঙা আর বক চোখে পড়ছে। ফুলভর্তি হিজল গাছে শালিক বসে আছে অনেক। খালের ধারে দূরে দূরে কিছু কিছু বাড়িঘর দেখা যায়, বেশিরভাগই টিনের চালের, কদাচিৎ দু চারখানা পাকা বাড়ি। এই রাজদিয়াতে লোকালয়ের রূপ ঘনবদ্ধ নয়, দ্বীপের মতো ছড়ানো। চারদিকে এত জল দেখতে দেখতে অনেক দিন আগে পড়া একটা শহরের কথা মনে পড়ে গেল বিনুর। সেখানে রাস্তার বদলে শুধু খাল, গাড়ি ঘোড়া নেই সেই মজার শহরটায়। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে নৌকোই ভরসা। এই মুহূর্তে স্মৃতি তোলপাড় করেও শহরটার নাম কিছুতেই মনে করতে পারল না বিনু। কখন যে ফিটন দুটো একটা বড় কাঠের পুলের ওপর এসে উঠেছে খেয়াল নেই। হঠাৎ কে যেন জোরে চেঁচিয়ে উঠল, গাড়ি থামা রসুল, গাড়ি থামা। গতি কমতে কমতে গাড়িটা পুলের কাছাকাছি এসে থামল। এদিকে বিনু চমকে উঠেছিল। তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়াতেই দেখতে পেল কি একজন বড় বড় পা ফেলে তাদের ফিটনটার দিকে এগিয়ে আসছে। খুব সম্ভব সেই গাড়ি থামাতে বলেছে। একটু পরেই ফিটনের জানলায় একটি মুখ দেখা গেল। পাকা ভুরু কুঁচকে হেমনাথ বললেন, হিরণবাবু মনে হচ্ছে। বিনুর মনে পড়ল কিছুক্ষণ আগে জেটিঘাটে দাদুর মুখে হিরণ নামটা সে শুনেছে। এই তবে হিরণ। কাছাকাছি আসতেই তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। বয়স 23-24 মধ্যেই, এক কথায় পরিপূর্ণ যুবক। সিঁথি নেই, মাথার চুল এলোমেলোভাবে পিছনে উল্টে দেওয়া, গায়ের রং কালোর দিকে। এটা খুঁত নয়, বরং কালো রঙে হিরণের ব্যক্তিত্ব আরও বেশি করে ফুটেছে। চোখ দুটি ভাষাময় উজ্জ্বল, পাতলা ঠোঁটের ওপর সূক্ষ্ম গোঁফের রেখা, পায়ে নকশা করা স্যান্ডেল, পরনে পাটভাঙা ধপধপে পাজামা আর দোমড়ানো মোচড়ানো হাফ শার্ট। পোশাকের ব্যাপারে তো বটেই, নিজের সম্বন্ধেও হয়তো সে উদাসীন। তবু সব মিলিয়ে হিরণ বেশ সুপুরুষ। তার মধ্যে কোথায় যেন একটা আকর্ষণ আছে। প্রথম দেখায় অবশ্য সেটা স্পষ্ট করে বোঝা যায় না, তবে হালকাভাবে অনুভব করা যায়। হেমনাথ এবার বললেন, এতক্ষণে আসার সময় হলো? একটু দেরি হয়ে গেল। কোন দিন ঠিক সময় ঠিক জায়গাটিতে হাজিরা দাও শুনি? চিরকালে তুমি লেট লতিফ। না মানেটা আবার কি? হ্যাঁ, কাল সন্ধেবেলা ওই জারি গান শুনতে গিয়েছিলাম তো, মাঝরাত্রিরে ফিরে এসে এমন ঘুমিয়েছি যে ভোরবেলায় আর উঠতে পারিনি। কাল নয় মাঝরাত্রিরে শুয়েছ? যেদিন সন্ধে রাত্রিরে শোও সেই দিনও তো ভোরবেলায় ওঠো কি? 23-24 বছর বয়স হয়ে গেল, সূর্যোদয়ের আগে কদিন উঠেছ বলো দেখি? সমানে ঘাড় চুলকেই যাচ্ছিল হিরণ। ভয়ে ভয়ে একবার চোখ তুলে ফিসফিসিয়ে বলল, একদিনও না। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা আমার কুষ্ঠিতে নেই। এই এই এতদিনে একটা সত্যি কথা বলেছিস হিরণ। অবনীমোহন, বিনু, সুরমা সবাই সকৌতুকে তাকিয়েছিলেন। হিরণ আর হেমনাথের ভিতর যে মজার ব্যাপারটা চলছে সেটা বেশ উপভোগী করছিলেন বলা যায়। এবার তারা হেসে উঠলেন। হাসি থামতে অবনীমোহনদের দেখিয়ে হিরণ বলল, ওনাদেরই তো আসবার কথা ছিল।
হ্যাঁ, আয়, তোদের আলাপ টালাপ করিয়ে দি। সুরমা, বিনু আর অবনীমোহনের পরিচয় দিলেন হেমনাথ। হিরণ শুধল, আপনাদের কি বলে ডাকবো? তোমার যা ইচ্ছা তাই বলো। আমার ইচ্ছা মাসিমা আর মেসোমশাই বলি। বেশ তো, তাই হোক। ফিটনে যা মালপত্র, ওঠাই তো মুশকিল। বাড়ি গিয়ে আপনাদের প্রণাম করব। তাই করো, প্রণামটা কিন্তু পাওনা রইল। হেমনাথ এবার সুরমার চোখে চোখ রেখে বললেন, এইবার এই শ্রীমানের পরিচয় দি। ওর কথা তো তুমি আগেই বলেছ। কতটুকু আর বলেছি? আমার বন্ধু দারিক দত্তর নাতি তো। হ্যাঁ, তাই তো বললে। ও তো সামান্য পরিচয়। হিরণ গেলবার ইকোনমিক্স অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। এবছর MA 5th ইয়ার। বাবা, এ তো গৌরবের কথা। প্রশংসার কথায় মুখ লাল হয়ে উঠেছিল হিরণের। চোখ নামিয়ে লাজুক সুরে সে বলল, গৌরব টৌরব আবার কি? হিরণচন্দ্রের সবচাইতে বড় পরিচয় যেটা হলো, তা হলো ও আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড মিসগাইড। আমি তোমার মিসগাইড দাদু? এইভাবে আমার দুর্নাম রটিয়ে বেড়াচ্ছ? আরও কত কি রটিয়ে বেড়াই, একবার দেখ না। হিরণ কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হেমনাথ তাকে ইঙ্গিতে থামিয়ে দিলেন। ঝগড়াঝাটি পরে হবে। 2 দিন 2 রাত জার্নি করে ওরা এসেছে, খুব ক্লান্ত। এখন বাড়ি যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। তুই কি এখন বাড়ি ফিরবি? হ্যাঁ। তা এখানে তো জায়গা নেই, কোথায় বসাই? আমি হেঁটে চলে যাচ্ছি, তোমরা চলে যাও। এখান থেকে বাড়ি কিন্তু পাক্কা 1 মাইল রাস্তা। হেঁটে যেতে পারবি তো? আমি একটা কথা বলি, পিছনের ফিটনটায় তো শুধু সুধা আর সুনীতি রয়েছে। ওখানে কিন্তু একজনের জায়গা হতে পারে। তাহলে আমি ঝিনুককে নিয়ে সুধাদের কাছে চলে যাই। হিরণ বরং এখানে বসে যাক। হেমনাথ হয়তো ভেবেছেন দুটি তরুণীর সঙ্গে একই ফিটনে অনাত্মীয় ও অপরিচিত একজন যুবককে তুলে দেওয়া ঠিক হবে না। কিন্তু অবনীমোহন তাড়াতাড়ি বললেন, আপনি কেন যাবেন? হিরণই ওই ফিটনে যাক, আমি ওকে দিয়ে আসছি। অবনীমোহন মানুষটি চিরদিনই উদার সংস্কার মুক্ত। ছেলে মেয়েদের তিনি নিজের ছাঁচে গড়ে তুলতে চেয়েছেন। নিজের সম্মান আর মর্যাদা বাঁচিয়ে তারা মানুষের সঙ্গে মিশুক, এটাই তার কাম্য। চারদিকে দরজা জানালা খুলে দিয়ে বাইরের আলো বাতাস যতখানি পারে ভিতরে নিয়ে আসুক, অবনীমোহন তাই চান। সুধাদের ফিটনটা পিছনেই দাঁড়িয়ে গিয়েছিল। অবনীমোহন হিরণকে সেখানে বসিয়ে একটু পর ফিরে এলেন। আবার ফিটন চলতে শুরু করল। কিছুক্ষণ পর অবনীমোহন বললেন, বেশ ছেলে কিন্তু। কার কথা বলছো? হিরণের? আগে হ্যাঁ। বেশ বললেও যথেষ্ট বলা হয় না। এই রকম ছেলে আমাদের রাজদিয়াতে আর একটিও নেই। রাস্তা যেখানে এসে ফুরিয়ে গেছে রাজদিয়া শহরে, সেটাই বোধহয় শেষ বাড়ি। তারপর থেকে শুরু হয়েছে মাঠ। এই আশ্বিনে মাঠ না বলে তাকে সমুদ্রই বলা চলে। অনেক অনেক দূরে আকাশ যেখানে ধনুরেখায় দিগন্তে নেমে গেছে, ততদূর পর্যন্ত গাছপালা, ঘরবাড়ি, মানুষের বসতি, এমনকি এক টুকরো মাটির চিহ্ন নেই। শুধু জল আর জল, অথই অগাধ জল। তার উপর মেঘের মতো ধানবন মাথা তুলে আছে। বাড়িটা অনেকখানি জায়গা জুড়ে, প্রায় 7-8 বিঘের মতো হবে। চারদিক ঘিরে পাঁচিল অবশ্য নেই। সামনের দিকে একধারে প্রকাণ্ড বাগান, সেখানে সবই চেনা জানা গাছের ভিড়। আম, জাম, লিচু, জামরুল, কাঁঠাল, আর রয়েছে দেশি ফুলেরা, সন্ধ্যামালতী, টগর, গন্ধরাজ, কাঁঠালি চাপা। বাগানটা ঘন ছায়ায় আচ্ছন্ন হয়ে আছে। একদিকে বাগান আর একদিকে দিঘির মতো বিশাল পুকুর। পুকুরটার আলাদা কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই। মাঠের জলের সঙ্গে সেটা এখন একাকার। রাস্তা পিছনে ফেলে ফিটন বাগানে ঢুকল। একধারে 2টি অল্প বয়সী কামলা স্তূপীকৃত পচা পাট থেকে শোলা আর আঁশ বার করে করে রাখছিল। পচা পাটের দুর্গন্ধে চারিদিকের বাতাস আড়ষ্ট হয়ে রয়েছে। ফিটন দেখে কামলা দুটো
বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো, গলা ফাটিয়ে চেঁচালো, আয়শা গেছে, আয়শা গেছে বলে ঊর্ধ্বশ্বাসে ভিতরের দিকে ছুটল। বাগান পেরিয়ে মস্ত উঠোন। কামলারা ভাব ভেতরে পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গেই ফিটন উঠোনে এসে থামল। উঠোনের একধারে রাসমঞ্চ, দোলমঞ্চ, তুলসী মঞ্চ, আর একধারে পরপর অনেকগুলো খড়ের পালা সাজানো। 3 দিক ঘিরে সারি সারি ঘর। পুরোপুরি পাকা বাড়ি নয়, মেঝে সিমেন্টের, ওপরে নকশা করা টিনের চাল, কাঠের দেওয়ালে বড় বড় জানালা ফোটানো। ফিটন দুটো থেমেছে কি থামেনি, সারা বাড়িতেই হইচই শুরু হয়ে গেল। সেই কামলা দুটো তো চেঁচাচ্ছিলই, ভিতর থেকে আরও কয়েকজন প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলো। সবাই মহিলা আর শিশু, বয়স্ক পুরুষ কিংবা যুবক তাদের ভেতর নেই। একেবারে সামনে যিনি, তার বয়স 50 ঊর্ধ্বে, শ্যামাঙ্গী বলা যায়। নাক মুখ তেমন ধারালো নয়, তবে চুল অজস্র। এর মধ্যে স্নান সেরে নিয়েছেন, পিঠময় কাঁচা পাকা ভিজে চুল ছড়ানো, প্রান্তে একটা গিঁট বাঁধা, কপালে তামার পয়সার আকারে সিঁদুরের মস্ত টিপ, সিঁথি ও ডগডগে, পরনে লাল নকশাপাড় শাড়ি আর সাদা জামা, ঠোঁট দুটি টিয়া পাখির ঠোঁটের মতো পানের রসে টুকটুকে। আলাদা আলাদা করে দেখলে হাত পা নাক চোখে তেমন কিছু নয়, তবে সব মিলিয়ে মহিলাকে ঘিরে কোথায় যেন অলৌকিকের ছোঁয়া আছে। বর্ষীয়সী সধবা মহিলাটির গা ঘেঁষে একজন বিধবা দাঁড়িয়ে, দুজনে সমবয়সিনী হবেন। বিধবাটির চুল ছোট ছোট করে ছাঁটা, পরনে ধবধবে সাদা থান আর সেমিজ, চেহারায় হেমনাথের পুরো আদলটি বসানো। খুব সম্ভব তার বোনটোন হবেন। সধবা আর বিধবা এই 2 সমবয়সিনীর পিছনে যারা ভিড় করে দাঁড়িয়ে, এক পলক তাকিয়েই অনুমান করা যায় তারা এই বাড়ির আশ্রিত। হয়তো হেমনাথের সংসারে কাজকর্ম করেই তাদের দিন চলে। ফিটন থামতে প্রথমেই ঝিনুককে নিয়ে হেমনাথ নামলেন। মহিলা দুটির দিকে ফিরে উচ্ছ্বসিত সুরে বললেন, দেখো দেখো কাদের নিয়ে এসেছি। মহিলারা আরেকটু এগিয়ে এলেন। ততক্ষণে অবনীমোহন, বিনু আর সুরমা নেমে পড়েছেন। সুরমা তাড়াতাড়ি ঝুঁকে মহিলা দুটিকে প্রণাম করলেন, বললেন, কেমন আছো মামি, মাসি, কেমন আছো? কপালে সিঁদুর, পরনে লালপাড় শাড়ি মহিলাটি হেমনাথের স্ত্রী স্নেহলতা। বিধবা মহিলাটি তার বোন শিবানী। শিবানী আর স্নেহলতা দুজনেই চিবুক ছুঁয়ে সুরমাকে চুমু খেলেন। হেমনাথ যা বলেছিলেন এরাও তাই বললেন, আমরা তো ভালোই আছি, কিন্তু তোর শরীরের একই হাল হয়েছে মা। শরীরের কথা থাক, সব সময় ওই একই কথা শুনছি। সুরমার পর অবনীমোহন আর বিনু গিয়ে প্রণাম করল। হেমনাথ তাদের পরিচয় করিয়ে দিলেন। স্নেহলতা স্বামীর দিকে এক পলক তাকিয়ে আস্তেই করে ঝঙ্কার দিলেন, থাক, আর বলে দিতে হবে না। আমার জামাই আর নাতিকে যেন চিনতে পারিনি আমি। বিনুদের ফিটনের ঠিক পেছনে সুধাদের ফিটনটা থেমেছিল। সুরমা গলা তুলে ডাকলেন, কিরে সুধা, সুনীতি, তোরা দেখি গাড়িতেই বসে রইলি। ডাকাডাকিতে ওরা নামল। দেখা গেল সুধা আর হিরণ খুব কথা বলছে, আর সুনীতি মুখ টিপে টিপে হাসছে। 3 জনের ভিতর হয়তো কোনো মজার আলোচনা চলছে। হেমনাথ ভাবছিলেন, কাঠের পুলটা থেকে এ বাড়ি 1 মাইলের মতো। ফিটন ছুটিয়ে আসতে কতক্ষণ আর লেগেছে? খুব বেশি হলে মিনিট 10-12। কিন্তু এর ভিতরেই সুধা আর হিরণ কেমন আলাপ জমিয়ে নিয়েছে। হেমনাথ সুধাকে বললেন, পড়েছিস তো হিরণের পাল্লায়, কি কথাটাই না বলতে পারে, সব সময় বকবকায়ামান। হিরণের দোষ দিচ্ছ মামা? তোমার এই ছোট নাতনিকে তো এখনো চেনোনি। দিন রাত খালি কথা আর কথা। একটা কিছু পেল তো একেবারে কলের গান চলল, আর থামে না। ওর বকবকানিতে কানের পোকা নড়ে যায়। ভালোই হলো, দুটোর মিলবে বেশ। কিছু না ভেবেই শেষ কথাগুলো বলেছেন হেমনাথ। তবু চকিতে হিরণ আর সুধা পরস্পরের দিকে একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিঃশব্দে হাসল। সুরমা বললেন, যাও দিদাদের প্রণাম করো। সুধা আর সুনীতি এগিয়ে গিয়ে স্নেহলতা শিবানীকে প্রণাম করল।
তারা উঠে দাঁড়ালে সকৌতুক দৃষ্টিতে স্ত্রীকে বিদ্ধ করে হেমনাথ সহাস্যে বললেন, কিরকম দেখলে গিন্নি? কি দেখব? সুধার সুনীতিকে। দুজনেই সুধা। তোমার কপাল কিন্তু পুড়ল। ভয় দেখাচ্ছ? তুমি বিবেচনা করো। ভাবছি তোমাকে বিদায় করে এবার এই দুজনকে রাজমহিষী করে নেব। বিদায় করবে কি? তার আগে আমি পালিয়ে যাব। কি দাদা, সুভদ্রা হরণ করতে পারবে তো? এই সময় হিরণ চেঁচিয়ে উঠল, এই কি হলো রে, তুই চেঁচাচ্ছিস কেন? আমার সঙ্গে পালাবার প্ল্যান করেছিলে না সেদিনকে? আবার এর ভেতরে তুমি বিনুকে জুটিয়ে ফেললে। সবাই হেসে উঠল। হাসি থামলে শিবানী বললেন, আর উঠোনে না, এবার সবাই ঘরে চলো। স্নেহলতা সস্নেহে ডাকলেন, এসো আমার ধনেরা, এসো। হেমনাথ সেই কামলা দুটোকে বললেন, যুগল করিম, গাড়ি থেকে মালপত্র নামিয়ে আন। কামলা দুজনের নাম জানা গেল, তবে কে যুগল আর কে করিম বিনু বুঝতে পারল না। স্নেহলতা সবাইকে নিয়ে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিলেন। 2-4 পা এগিয়েছিলেন, দুটো লোক প্রায় ছুটতে ছুটতে উঠোনে এসে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, বড় কর্তা, বড় কর্তা। সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। যে দুটো লোক ছুটে এসেছে তারা মধ্যবয়সী চাষি কি মাঝি শ্রেণীর মানুষ, মুসলমান। হেমনাথ বললেন, কি ব্যাপারে? মজিদ ভাই অহনি আপনারা যাইতে কইছে, আমরা নাও লইয়া আইছি, চলেন। কেন, কিছু জানিস? সরবেউলা থিকা নবু গাজী আইছে যে। ও হ্যাঁ হ্যাঁ, যাব। এখনই যেতে হবে। নৌকো কোথায় রেখেছিস? আপনার পুকুর ঘাটে। পুকুরটা এখান থেকে বেশ খানিকটা দূরে, বাগানের ওধারে, তবু পরিষ্কার দেখা যাচ্ছে। ভিড়ের ভেতর থেকে মুখ বাড়িয়ে টুক করে একবার দেখে নিল বিনু। সত্যি একটা ছইওয়ালা নৌকো সেখানে বাঁধা আছে, হাওয়ায় অল্প অল্প দুলছে। হেমনাথ এবার এদিকে ফিরে বললেন, রমু, অবনী, আমাকে একবার বেরুতে হচ্ছে। তোমরা বিশ্রাম করে খাওয়া দাওয়া সেরে নিও, আমার জন্য বসে থেকো না। হিরণ, তুই এখন বাড়ি যাস না, আমাদের এখানেই খাবি। কিছু দরকার হলে বুঝলি তো, আমি তো বাড়িতে থাকবো না। হ্যাঁ বুঝেছি, গৃহস্বামীর অনুপস্থিতিতে তার দায়িত্বগুলো আমার ঘাড়েই চাপলো, এই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনি এখন কোথায় যাবেন মামাবাবু? কেতুগঞ্জে। অবনীমোহন আর কোনো প্রশ্ন করলেন না। মুখ চোখ দেখে মনে হলো হেমনাথের কেতুগঞ্জে যাবার ব্যাপারে তার কৌতূহল আছে, হয়তো কিছু প্রশ্ন। অবনীমোহনের মনের কথা বুঝিবা পড়তে পারলেন হেমনাথ। বললেন, কেতুগঞ্জের মজিদ মিয়া আমার ছোট ভাইয়ের মতো। একখানি জমি নিয়ে ওর সঙ্গে চরবেহুলার নবু গাজীর দাঙ্গা হয়ে গেছে। দুপক্ষে 8-10 জন জখম হয়ে সদর হাসপাতালে পড়ে আছে। নবু গাজীর সঙ্গে যাতে মজিদের একটা মীমাংসা হয়, সেই জন্যই আমি চেষ্টা করছিলাম। আচ্ছা, পরে এসে তোমাকে সব বলবো। হেমনাথ এই মুসলমান মাঝি দুটির সঙ্গে চলে গেলেন। অবনীমোহন বললেন, মামাবাবু তো বেশ ঝঞ্ঝাট পোয়াতে পারেন। ওধার থেকে স্নেহলতা বললেন, এই একটা ঝঞ্ঝাট নাকি? সবে তো এসেছো, দেখো, কদিন থাকলেই দেখতে পাবে কত ঝামেলা মাথায় নিয়ে বসে আছে তোমার মামাবাবু। রাত নেই, দিন নেই, এ আসছে ডাকতে, ও আসছে, এক দণ্ড যদি ঘরে স্থির হয়ে বসে। বিনু কিছুই বোধহয় শুনতে পাচ্ছিল না, এক দৃষ্টে পুকুর ঘাটের দিকে তাকিয়েছিল। এতক্ষণে নৌকোটা ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে পুকুর পেরিয়ে ধানবনের কাছাকাছি চলে গেল সেটা। বিনুর খুব ইচ্ছে হচ্ছিল ভাসতে ভাসতে দাদুর সঙ্গে কেতুগঞ্জে যায়। আগে আর কখনো নৌকোয় চড়েনি সে। কেয়াপাতার নৌকো উপন্যাসের প্রথম পর্ব আজকে এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। যারা নতুন এসেছেন আজকে, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
পরের এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।